আসসালামু আলাইকুম। বাংলাদেশে একদিকে যে রাজনৈতিক ভূমিকম্প হচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক ভূমিকম্প। আসলে ২ ভূমিকম্প মিলে আমরা যারা সাধারণ মানুষ আছি, আসলে আমরা একদম দিশেহারা অবস্থা। যখন প্রাকৃতিক ভূমিকম্প হয় তখন আপনি, আমরা বাসায় থাকলে, বিল্ডিংয়ে থাকলে সেখান থেকে দৌড়ে বের হয়ে বাঁচার চেষ্টা করি। কিন্তু রাজনৈতিক যে ভূমিকম্প, ওই ভূমিকম্পের জন্য আসলে আমরা কোথায় যাব, কোথায় দাঁড়াবো, কোথায় গিয়ে কী করব সেটা আসলে আমরা স্থান খুঁজে পাই না। কেননা রাজনৈতিক ভূমিকম্প তো আসলে সারা দেশেই হচ্ছে। যদিও প্রাকৃতিক ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা ঘর থেকে বের হয়ে আমরা কিন্তু রাজপথে গিয়ে দাঁড়াই। কিন্তু রাজনৈতিক ভূমিকম্প যেটা, এটার জন্য আসলে তখন আমাদের ঘরও নিরাপদ না, তখন আমাদের রাজপথও নিরাপদ না, কোনো জায়গায় নিরাপদ না। এখন আমরা যেখানেই যাব, এই রাজনৈতিক ভূমিকম্প আসলে সেখানেই আমাদেরকে গ্রাস করবে। এই যে সাম্প্রতিক সময়ে জামাতের নেতৃবৃন্দ একের পর এক যেই রাজনৈতিক ভূমিকম্পের যেই আভাস দিচ্ছেন, সেটা আসলে শুনলে আমাদের গা শিউরে ওঠে। কেননা আপনারা জানেন জামায়াতের যিনি আমিরে জামাতের আছেন জনাব শফিকুর রহমান, তিনি এই যে গণভোট এবং এই যে জাতীয় নির্বাচন একসাথে হলে দেশের ভিতরে এই যে আপনার যে মারাত্মক পরিণতির কথা তিনি উল্লেখ করছেন, এটা আসলে কোনো রাজনৈতিক দল ইতিপূর্বে এইভাবে উল্লেখ করেনি। তিনি জেনোসাইডের কথা কিন্তু বলছেন, মারাত্মক কথা। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এমনকি জামাতও এর পূর্বে এই শব্দ ব্যবহার করেনি। জেনোসাইড আমরা জানি যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পূর্বকালে আর কি, যে ২৫শে মার্চ রাতে কিন্তু এই বাংলাদেশে কিন্তু জেনোসাইড হয়েছে। সুতরাং এই জেনোসাইড এখন বাংলাদেশে আবার কেন হবে, তিনি কেন এই আশঙ্কা করতেছেন সেটা তিনি ভালো জানেন। এখন আবার তাদের বিভিন্ন নেতৃবৃন্দ যেভাবে আপনার একের পর এক মন্তব্য করতেছেন, সেটা শুনলে সর্বশেষ অর্থাৎ ২২শে নভেম্বর আমরা দেখলাম যে চট্টগ্রামের তাদের নির্বাচনী এক কর্মশালা, সেখানে বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রামের যিনি জামাতের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জনাব শাহজাহান চৌধুরী, তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য শুনলে আপনি, আমরা তো আসলে একদম কি বলবো যে ফিট হয়ে যাওয়ার মতো ঘটনা। কেননা তিনি যেই কথা বলছেন যে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, সব কিছু তারা। এখানে আপনি কি বলবেন? আপনি, আমরা সাধারণ মানুষ, দেশের আইন কানুন এগুলো কিছুই না। এতদিন পর্যন্ত তো আপনি, আমরা সবাই তো আসলে আওয়ামী লীগ সরকার ছিল। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিন্তু একের পর এক নিষেধাজ্ঞা করছি যে দেশের আইনের শাসন নাই, ওইটা নাই, এটা নাই, এভাবে কিন্তু আমরা বলেছি। এখন শেখ হাসিনার সরকারকে আপনি, আমরা সবাই তাড়িয়েছেন কেন? এই যে দেশের ভিতরে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, দেশের ভিতরে দেশ ভালোভাবে চলবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, এই জন্য তাড়িয়েছিলেন। এখন সেখানে আমরা দেখতেছি কি জামাতের এই যে একজন যারা সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিগণ আছেন জামাতের, তারা কেউ বলতেছেন জেনোসাইড হবে দেশের ভিতরে, কেউ বলতেছেন প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় ওরকম করবে, গ্রেপ্তার করবে। এগুলো আসলে কেমন তোর কথা, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাগুলো আমি মনে করি। এখন এই যে তারা এই রাজনৈতিক ভূমিকম্প যেভাবে সৃষ্টি করতেছে, এই ভূমিকম্প থেকে আল্লাহ যাতে দেশকে বাঁচায়, আসলে সেই দোয়াই হয়তো আমরা করি। এখন যদি সেটা না হয় তাহলে কি যেন একটা অবস্থা হবে। আমি যে সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের পক্ষ সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, তার যে একটা বক্তব্য দেখলাম, তিনি বক্তব্য বলতে তার একটা কন্টেন্ট দেখলাম, সেখানে দেখলাম তিনি যেই কথাটা বলছেন যে আমরা ভারতকে তাড়াইতে গিয়ে আমরা আসলে আমেরিকাকে যেভাবে ঘরে টেনে আনছি, ভারত যদি সাধারণ একটা মনে করেন কুমির হইতো, সেই ক্ষেত্রে আমেরিকাকে তিনি শার্ক বা নীলতিমি এর সাথে তুলনা করেছেন। এখন এই শার্ক বা নীলতিমি কিন্তু কুমির থেকেও ভয়ঙ্কর। সুতরাং একটা কুমিরে হয়তো আপনার আমার পা হয়তো কামড়ে ধরতো বা ধরার ক্ষমতা থাকে, কিন্তু একটা নীলতিমি টোটাল আপনার আমার সহ আমাদের ৫০ জনের একসাথে খেয়ে ফেলার ক্ষমতা রাখে বা তার আমাদেরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। সুতরাং সেই নীলতিমির মুখে এখন আমরা পড়তে যাচ্ছি বলে তিনি সেইভাবেই আসলে বর্ণনা করছেন যে গোলাম মাওলা রনির। এখন আসলে আমার কাছে তার এই বক্তব্যটা বাস্তব মনে হয়, বাস্তবিক মনে হয়, সত্যি মনে হয়। কেননা আমরা সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো দেখতেছি, যে আমাদের যে সমস্ত এই যে প্রধান যে সমস্ত বন্দরগুলো আছে, সেই বন্দরগুলো যেভাবে একের পর এক বিদেশিদেরকে দেয়া হচ্ছে, বলা হচ্ছে যে এখানের অর্থনৈতিক
মানে আমাদের ব্যাপক বিনিয়োগ আসবে এবং এখানে মানে আমাদের বন্দর উন্নয়ন হবে এরকম কথাবার্তা বলতেছে। এখন সেখানে তাদের এই যুক্তির প্রেক্ষিতে আমরা যতটুকু জানি বা বুঝি আসলে আমাদের বন্দরের যতটুকু ক্ষমতা কার্যক্ষমতা আছে আমরা কিন্তু আমাদের অতটুকু যে ব্যবসা বাণিজ্য বা অতটুকু ব্যবহার করার ক্ষমতাই আমাদের নাই। এখন আমরা এই বন্দরকে আরও উন্নয়ন করে সেইটার ব্যবহার আমরা কিভাবে করব? এখন এই যে বিদেশি বন্দরগুলো একে, একে বিদেশিদেরকে মানে বাংলাদেশি বন্দরগুলো একে, একে বিদেশিদেরকে দিয়ে দেওয়া এটা আসলে কেমন যেন ওই যেন কুমিরের মুখ থেকে গিয়ে শার্ক বা নীল তিমির মুখে পড়ার মতো আসলে বিষয়টা এরকমই মনে হচ্ছে আসলে। এখন এই আমেরিকা থেকে বা এই পশ্চিমাদের কাছ থেকে কিভাবে হয়তো আপনি আমি আমরা আমাদের দেশ বাঁচবে সেটা আসলে আমরা জানি না। এখন তারা তো এমনিই চাচ্ছে যে আমাদেরকে বিভিন্নভাবে এই যে আমাদের যেই পার্বত্য অঞ্চল থেকে শুরু করে বা আমাদের এই যে সেন্ট মার্টিন অঞ্চল নিয়ে তারা যে কোনো একটা তাদের প্ল্যান আছে যেটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং সেই সাথে এই যে রোহিঙ্গাদের যে সমস্যা এই সমস্যাকে কেন্দ্র করে তাদের যেই তৎপরতা সেখানে জাতিসংঘের তৎপরতা বলেন বা পশ্চিমাদের তৎপরতা বলেন চীনের তৎপরতা বলেন সবারই তৎপরতা আছে মিয়ানমারের তৎপরতা বলেন এখন সব কিছু মিলে আসলে দেশটা কেমন যেন মানে একটা হিজিবিজি অবস্থার দিকে যাচ্ছে এখন এই সাথে দেখলাম যে ভূমিকম্প হয়েছে সারা দেশের মানুষ যে যার যার কাজে আছে এই যার যার যেটা প্রাকৃতিক ভূমিকম্পের কথা কিন্তু এখন বলছে এই প্রাকৃতিক ভূমিকম্পে যে যার যার মতো আসছে বাঁচার জন্য চেষ্টা করতেছে আবার তাদের কাজে কর্মে যাচ্ছে এর ভিতরে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করা হয়েছে এখন অনেকে সেখানেও এটাকেও মানে বড় ধরনের একটা প্ল্যান হিসাবে দেখেন কেননা এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেন 15 দিনের জন্য যে বন্ধ ঘোষণা করা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেই কি ভূমিকম্প বন্ধ হয়ে যাবে প্রাকৃতিক নাকি তারাই শুধু বেঁচে থাকতে হবে আপনি আমি আমরা যারা বা সরকারি কর্মচারীরা বা গার্মেন্টসের যে সমস্ত কর্মচারীরা বা কর্পোরেট জগতে যারা চাকরি করে তাদেরও তো বেঁচে থাকা দরকার তাহলে তাদের কেন কেউ বন্ধ দিচ্ছে না শুধু বিশ্ববিদ্যালয় কেন বন্ধ দিচ্ছে অন্যান্য তো যেন প্রাইভেট যে সমস্ত স্কুল কলেজগুলো আছে সেগুলো কিন্তু এখনও চলমান আছে সুতরাং সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই শুধু ঢাকা ভার্সিটি বন্ধ এটা কেমন যেন একটা মানে একটু গড়বড় মনে হচ্ছে এখন এখানে অনেকে সন্দেহ যেটা খুঁজেন যে এই যে 15 দিন যে বন্ধের পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয় খোলার মানে খোলানোর আগেই কিন্তু আবার শীতকালীন ছুটি এসে পড়বে অর্থাৎ এই যে আগামী কয়েকদিনের মধ্যে যেই আপনার তফসিল ঘোষণা করা সেই তফসিল ঘোষণার পরে যারা বিশ্ববিদ্যালয়ের এই যে অ্যাক্টিভ যে সমস্ত রাজনৈতিক স্টুডেন্টরা আছেন তারা যাতে তাদের নিজস্ব এলাকায় ছড়িয়ে ছিটে যেতে পারেন এবং ছড়িয়ে ছিটে গিয়ে এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে রাজনৈতিক দলটা আছে নতুন যারা এখনও ফোটেনি এই কলি দলটাকে এখনও সাপোর্ট করতে পারে এই জন্যই মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়কে প্ল্যান করে বন্ধ করা হয়েছে বলে অনেকে মনে করেন কেউ কেউ আবার এটাকে জামাতের প্ল্যানও মনে করেন কেননা জামাতের যে ডাকসু নেতৃবৃন্দ আছেন এখানে তারাও প্ল্যান মাফিক তাদের পরামর্শেও হয়তো এখানে বিশ্ববিদ্যালয় বন্ধ করতে পারে অনেকে মনে করেন কেননা আমরা যেই জামাতের দাঁড়িপাল্লা নির্বাচনের জন্য জামাতের যিনি এই যে ডাকসুর বিপি হয়েছেন যে সাদিক কায়েম বা এস এম ফরহাদ এদের যে সমস্ত নির্বাচনী কথাবার্তা আমরা শুনি দেখি এখন তাদের পক্ষেও কাজ করার জন্য হয়তো এই ছুটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হইতে পারে সেটাও এখন বাংলাদেশ আসলে আমি বিশ্ববিদ্যালয়ে বা আমার ভার্সিটি লাইফে আমি যেরকম শুনছি আমার এক স্যার কলেজ হোস্টেলে বসে যখন আমরা খাচ্ছিলাম ডাইনিংয়ে তখন স্যার বললো যে এনায়েত বাংলাদেশ হচ্ছে একটা সম্ভবময় দেশ আসলেই সত্যিকারই বাংলাদেশ একটা সম্ভবময় দেশ আমি বললাম স্যার কেন আসলে এখানে সবই সম্ভব যার টাকা নাই মানে টাকা দিয়ে যেভাবে কিছু করা সম্ভব এখন আসলেই দেখছি আমি দেখতেছি যে বাংলাদেশটাকে সবই সম্ভবময় দেশ এখানে টাকা থাকলে ক্ষমতা থাকলে সবই সম্ভব আর যার টাকা নেই ক্ষমতা নেই সে আমাদের মতো তাদের আসলে কিছুই নাই এখন আমি তো সেটা আসলে বাস্তবেই দেখতেছি বাংলাদেশ আসলেই সম্ভবময় দেশ এখানে সব কিছুই সম্ভব এখন এই সম্ভব যে যার যার মতো করে কাজে লাগাচ্ছে কেউ মব করতেছে এর ভিতরে মানিকগঞ্জে যে তৌহিদি জনতার হামলা সেখানে একটা মেলা চলতেছে অনুষ্ঠান চলতেছে সেই অনুষ্ঠানে গিয়ে তৌহিদি জনতার হামলা এটাও আসলে কীরকম একটা হিবিজিবি অবস্থা এখানে এই যে তৌহিদি জনতা এই তৌহিদি জনতাকে এখনও সরকার কেন থামাচ্ছে না সরকার কেন থামানোর জন্য চেষ্টা করতেছে না আমি আসলে জানি না বাংলাদেশ আসলে একটা যে বিভিন্ন যেই সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন মত বিভিন্ন ধর্ম সবার জন্যই বাংলাদেশ এখন আমি তো আমার বিষয়টা অন্য কারোর উপরে চাপাই দিতে পারি না আমি আমার ধর্ম অন্যের উপরে চাপাই দেওয়ার কোনো অধিকার নেই অন্যের ধর্ম আমার উপরে চাপাই দেওয়ার সেখানে অধিকার নেই কেননা আমার সংবিধান আমাকে বিভিন্ন অধিকার দিয়েছে সকল ধর্মের সকল বর্ণের সকল মানুষের এখানে
অধিকার আছে। সুতরাং একটা মানুষ সেখানে এই যে যে বাউল সঙ্গীত পরিবেশন করবে এই জন্য যেন তৌহিদি জনতা তারা গিয়ে সেখানে হামলা করতে হবে, আবার বা এখানে একটা ওয়াজ মাহফিল হবে সেখানে বাউলরা এসে হামলা করবে, এটা আসলে দোনোটাই খারাপ। সুতরাং এই যে এই বিষয়গুলো সরকার এখনও যদি নিয়ন্ত্রণে আনতে না পারে, এই যে আজকে প্রায় 15 মাস শেষের কাছাকাছি, এখন এই 14-15 মাসেও যদি সরকার এগুলো এখনও নিয়ন্ত্রণ আনতে না পারে তাহলে আসলে এটা সরকারের বড় ব্যর্থতা হিসেবেই দেখা যায়। আর যেইভাবে একের পর এক বাংলাদেশের যেই বন্দরগুলো বা যেই বিষয়গুলো, যে সমস্ত আন্তর্জাতিক পোর্টগুলো আছে এগুলা যেভাবে বিদেশিদেরকে দেওয়া হচ্ছে, আসলে এটা আসলে খুবই ভয়াবহ পরিণতি হবে একটা সময়। এখন হয়তো এই জন্য বন্দরগুলো দেওয়ার পরে দেখা যাবে যে পরবর্তীতে আমাদের যে ট্রেন স্টেশনগুলো আছে এগুলোও হয়তো বা এই যে কমলাপুর ট্রেন স্টেশন এগুলো হয়তো একটা সময় এইভাবে বিদেশিদেরকে দিয়ে দেওয়া হবে। তখন হয়তো উল্লেখ করা হবে যে এই যে রেল স্টেশনের কাজকে এখানে আরও সম্পৃক্ত মানে পোক্ত করতে হবে বা ভালো করে তৈরি করতে হবে, তাই এটা বিদেশিকে দিতে হবে। এখন দেখা যাবে যেন একটা একটা করে সব কিছুই বিদেশিদেরকে দেওয়া দেওয়া হবে। আমরা দেখছি যে ইরানের একটা বন্দর এই যে ভারত সেই বন্দরে বিনিয়োগ করেছিল, ওটা সম্ভবত চাবহার বন্দর। এখন এই চাবহার বন্দরে এই যে ইরান যেই ইরানের যেই চাবহার বন্দর, সম্ভবত আমি যদি ভুল না করি যে চাবহার বন্দরই হবে, এই বন্দরে ভারতের বিনিয়োগ আছে। ভারতের বিনিয়োগের পরবর্তীতে সেখানে এই যে ইসরায়েলের সাথে ইরানের যেই সংঘাত দেখা দিল, সংঘাতের পরবর্তীতে অনেকে বলছে বা অনেক মিডিয়াতে আমরা যেটা দেখছি যে বলা হচ্ছে যে এই ভারতের এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে ইরানের ভিতরে মোসাদের চর ঢুকে গেছে বা ঢুকছে। এখন বাংলাদেশের যে সমস্ত বন্দরগুলো বিদেশিদেরকে দেওয়া হচ্ছে, এই সমস্ত বন্দরগুলোতে বা ব্যবহার করে এখানে সিআইয়ের চর বা আপনার কি আইএসআইয়ের চর বা মোসাদের চর এরা যেন আসবে না এরকম কোনো গ্যারান্টি আছে? এখানে হয়তো দেখা যাবে যে MI6, তারপর হচ্ছে গিয়া মোসাদ, তারপর হচ্ছে গিয়া সিআইএ, হ্যাঁ সবাই আসবে। এখন আপনি হয়তো আমার পাল্টা প্রশ্ন করবেন, এখন কি বাংলাদেশের ভিতরে নাই? তারা অবশ্যই আছে। এখানে আমাদের দেশের যে সমস্ত বিভিন্ন ইন্টেলিজেন্স গ্রুপ বিদেশে কাজ করে, তাদের দেশের বিভিন্ন ইন্টেলিজেন্স গ্রুপও বাংলাদেশে কাজ করে। এখন সেটা যদি বেশি পর্যায়ে হয় বা মানে ভারসাম্য বজায় না রেখে হয়, সেটা আসলে দেশের জন্য ঝুঁকিপূর্ণ হয় বলে আমি মনে করি। আর এই যে রাষ্ট্র যে শেখ হাসিনার যে আইনজীবী হিসাবে যে আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে যে জিনাই খান পান্নাকে নিয়োগ দিছে, এটা আসলে শেখ হাসিনা আইনজীবী হিসাবে বলা ভুল হবে। এটা আসলে মূলত রাষ্ট্র তার মুখ রক্ষার্থেই এখানে একজন আইনজীবী নিয়োগ করছে। কেননা বাংলাদেশের যেই এই যে 1973 সালের এই আপনার আইসিটি অ্যাক্ট আছে, এই বা এই যে ট্রাইব্যুনাল অ্যাক্ট, এই 1973 সালের ট্রাইব্যুনাল অ্যাক্টের একটা মানে যেই স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটাকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে সেটাকে আইন বিভিন্ন পরিবর্তন করে সেখানে এই যে বিভিন্নভাবে বিচার করার বিধান যুক্ত করছে। সেই স্ট্রাকচারের 10-এর ক অনুযায়ী কোনো পলাতক ব্যক্তি মানে আসামি যদি পলাতক থাকে বা দেশান্তরিত থাকে, তার বিচার কিন্তু সেখানে করার বিধান আছে। এখন এই বিধান অনুযায়ী কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই যে শেখ হাসিনার বিচারগুলো করতেছে। এখন সেই ক্ষেত্রে শেখ হাসিনার পক্ষে ডিফেন্স করার জন্য এই যে অ্যাডভোকেট জেনাই খান পান্না সিনিয়র আইনজীবী, তিনি কিন্তু এখানে আবেদন করেছিলেন। তখন রাষ্ট্রপক্ষ কিন্তু রাষ্ট্র বা এই আইসিটি কিন্তু সেই আবেদন গ্রহণ করেনি, বলছে যে ট্রেন ছেড়ে দিয়েছে। এখন ছেড়ে দেওয়ার পরে সেই ট্রেনে আর ওঠা যায় না। কিন্তু আমরা দেখি যে সাম্প্রতিক সময়ে জেনাই খান পান্নাকে এখন শেখ হাসিনার আইনজীবী হিসাবে নিয়োগ করা হয়েছে। এখন নিয়োগ করে এখানে রাষ্ট্র কী প্রমাণ করতে চাইছে সেটা আমি জানি না, তবে আমি যেটা মনে করি যে রাষ্ট্র এখানে নিজের মুখ রক্ষা করতে চাইছে। কেননা এই যে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায়টা হয়েছে, সেই মামলার রায়ে তাকে সরাসরি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে শেখ হাসিনা এবং তার একজন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের মৃত্যুদণ্ড রায় ঘোষণা করা হয়েছে। এখন এই রায় ঘোষণার পরে শেখ হাসিনার পক্ষের বা যে আইনজীবী ছিলেন, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এই যে আমির হোসেন, তার যেই অঙ্গভঙ্গি বা প্রতিক্রিয়া, মুখ্য প্রতিক্রিয়া বা হাস্যোজ্জ্বল যে ছবি, এই ছবি দেখলে আসলে যে কোনো কেউ আমরা মনে করতে পারি আসলে এখানের বিচার কেমন হয়েছে বলে আমরা ধারণা করতে পারি। এখন সেই রায়ের পরে দেশি বিদেশি বিভিন্ন মানে মানবাধিকার সংস্থাগুলো, গুরুত্বপূর্ণ মানবাধিকার সংস্থাগুলো এগুলো নিয়ে এখানে প্রশ্ন তুলছে, বিচারিক কার্যক্রম নিয়ে সরকার সমালোচনায় পড়ছে, এটা আমরা দেখেছি। এখন এই তারই অংশ হিসেবে যে যুক্তরাজ্যের যিনি
একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এই যে ডেভিড বার্গম্যান, তিনি আমির হোসেন সম্পর্কে বলেছেন যে অ্যাডভোকেট আমির হোসেন আসলে মূলত রাষ্ট্রপক্ষের সাথে কোয়ালিশন করে এই যে বিবাদী পক্ষের জন্য লড়ছেন আর কি, এরকম আর কি মন্তব্যটা করেছেন। এখন সেই বিবাদী মানে সেই চাপ, আন্তর্জাতিক চাপ বা এই যে আন্তর্জাতিক যে বদনাম, এই বদনাম থেকে বাঁচার জন্য এই যে বর্তমান সরকার মূলত এই যে শেখ হাসিনার পক্ষে যেই আপনার কি প্রভিশন অফ ডিফেন্স নিয়োগ দিচ্ছে, এটা কিন্তু আমাদের এই অনুচ্ছেদ 12 অনুযায়ী আছে। এখানে অনুচ্ছেদ আইসিটি অ্যাক্টের অনুচ্ছেদ 10 অনুযায়ী কিন্তু অনুপস্থিত থাকা ব্যক্তির কিন্তু বিচার করতে পারবে, অপরাধের বিচার করতে পারবে, কিন্তু এখানে 12 অনুচ্ছেদ অনুযায়ী ওই পলাতক থাকা ব্যক্তির পক্ষে কিন্তু রাষ্ট্র আইনজীবী দিতে হবে। যদি তার পক্ষে আইনজীবী না থাকে, আইনজীবী দিতে হবে। এখন সেই আইনজীবীর জন্যই তখন দেখলাম আগের মামলা আমরা এই যে আমির হোসেনকে নিয়োগ দেওয়া হইলো, সেই মামলাতে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করে বা ফাঁসির রায় ঘোষণা করে এখন জেডাইখান পান্নাকে নতুন করে এখানে নিয়োগ দিচ্ছে। এখন এই বিষয়টা নিয়ে অনেকেই বিভিন্ন প্রশ্ন তুলেন। কেউ কেউ বলতেছেন যে এই যে নতুন মামলায় এই যে শেখ হাসিনার যে মামলা আছে এখানে এখন জেডাইখান পান্নাকে কেন নিয়োগ দিচ্ছে, এখন অনেকেই প্রশ্ন তোলেন। এটা মানে আদালতপাড়া যারা আছেন তারা মনে করেন যে জেডাইখান পান্নাকে নিয়োগ দেওয়ার কারণ এখানে এই মামলাতে শেখ হাসিনার সাথে বর্তমান এবং সাবেক 25 জন সেনা কর্মকর্তার মানে সেনা অফিসার রয়েছেন। এখন বর্তমান এবং সাবেক 25 জন সেনা কর্মকর্তাকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে মূলত সিনিয়র সাংবাদিক, সিনিয়র আইনজীবী জেডাইখান পান্নাকে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে। এখন যেই আমাদের আদালত বা যেই রাষ্ট্র তখন বলেছিল যে এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, এখানে আর আইনজীবী নতুন করে আইনজীবী হওয়ার সুযোগ নেই, কিন্তু এখানে জেডাইখান পান্নাকে সেই ট্রেন থামিয়ে কেন এখানে এই যে নতুন করে আইনজীবী নিয়োগ দিল, সেটা নিয়ে আসলে এখানে অনেকেই অনেক মন্তব্য করেন। এখন যেটাই হোক, আসলে জেডাইখান পান্না মূলত শেখ হাসিনার আইনজীবী নন। হ্যাঁ, আইনজীবী হিসাবে আমি এই জন্য দেখি না, সেটা কিন্তু আমি ইতিপূর্বে বলেছি। কেননা যদি তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিতে হতো তাহলে প্রাথমিক যে মামলাটা গেছে পূর্বের, সেই মামলাতে নিয়োগ দিতে পারতো, তাহলে এত প্রশ্ন উঠতো না। এখন সেই মামলাতে যেহেতু রায় ঘোষণা হয়েছে, মৃত্যুদণ্ড নিশ্চিত হয়েছে, এখন নিশ্চিত করে এখন এই সামনের যে মামলাগুলো আছে এগুলোর আর তো ভ্যালু থাকে বলে মনে হয় না। সুতরাং এইগুলোতে শেখ হাসিনা যদি যাবজ্জীবন খালাসও পেয়ে যান, মানে কোনো একদম খালাস, বেকসুর খালাস পান, তাহলেও কোনো ভিত্তি নেই। কেননা তার পূর্বে কিন্তু মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে। মানে তার রায় দেওয়া হয়েছে যে মৃত্যুদণ্ডের রায়। সুতরাং এখন আর এইগুলোর ভিত্তি নাই। এগুলোর যে এখন যদি মনে করেন বিজ্ঞ আন্তর্জাতিক মানের কোনো আইনজীবী আইনেও যদি শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেয়, তারও কোনো ভ্যালু থাকবে না। এখন যদি জাতিসংঘের মহাসচিবকে আইনেও যদি শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার জন্য বলা হয়, তা এটারও কোনো ভ্যালু থাকবে না। সুতরাং যেটাই হোক, এটা মূলত রাষ্ট্র ইচ্ছা করে এটা করেছে যে আগের মামলার একটা রায় দিয়ে সেখানে মৃত্যুদণ্ড নিশ্চিত করে, হ্যাঁ, মৃত্যুদণ্ডের রায় নিশ্চিত করে অন্য অন্য মামলায় এই যে সিনিয়র আইনজীবীদেরকে নিয়োগ দেবে আর কি। এই জন্যই এখন এত গুরুত্বপূর্ণ মামলাগুলোতে এই যে আইসিটির মতো কেন, মানে এই যে আমির আলীর মতো কেমন এই যে নর্মাল আইনজীবীদেরকে কেন নিয়োগ দেওয়া হলো, সেটা তারাই ভালো বুঝবে, রাষ্ট্র ভালো বোঝে। এখন এই হিসেবে দেশের হালচাল এই অবস্থা চলতে থাকলে আসলে দেশের আসলে আগামী নির্বাচন কি হবে সেটা একমাত্র আল্লাহ মাহবুদ জানে। এদিকে যেই অবস্থা যেটা আমরা শুনতে পাচ্ছি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ। তার যেই আপনার শারীরিক অবস্থা খুবই মারাত্মক, হাত ফুলে যাচ্ছে এবং তার যেই শারীরিক কন্ডিশন খুবই ভয়াবহ অবস্থায় অনেকেই বলেন। এখন যেটাই হোক না কেন, তিনি আশা করি সুস্থ হবেন, সুস্থ হয়ে এই যে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশের যেই পূর্বের যে রাজনীতিটা, যেটা সৌহার্দ্যপূর্ণ মানে রাজনীতি ছিল, সেই রাজনীতিটা আবার প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করি। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।